বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা প্রশ্ন করতে চাই। যদি একটা দেশকে মাসের পর মাস চাপ দেওয়া হয়, চার দিক থেকে ঘিরে ফেলা হয়, যুদ্ধের হুমকি দেওয়া হয়, অর্থনীতির উপর আঘাত করা হয়, তাহলে শেষ পর্যন্ত কে মাথা নত করার কথা? সাধারণ উত্তর হবে যে দেশটা দুর্বল। কিন্তু যদি বাস্তবে ঠিক উল্টোটা ঘটে, কারণ গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যে এমন কিছু হয়েছে যেটা শুধু একটা যুদ্ধবিরতির খবর না, বরং অনেক বিশ্লেষক বলছেন এই ঘটনাটা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যই বদলে দিতে পারে। আর মজার বিষয় হলো, এই পুরো গল্পে সবচেয়ে বড় প্রশ্নটার উত্তর এখনও কেউ স্পষ্ট করে দিচ্ছে না। কেন হঠাৎ ট্রাম্প যুদ্ধের ভাষা থেকে চুক্তির ভাষায় চলে এলেন? কেন ইরান শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেও থেমে গেল? কেন ইসরায়েলের ভেতরেই এই চুক্তি নিয়ে অস্বস্তির খবর বেরোতে শুরু করেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই চুক্তিতে আসলে কে বেশি পেল? আমেরিকা, ইরান, নাকি এমন কোনো পক্ষ আছে যার নাম এখন খুব বেশি উচ্চারণ করা হচ্ছে না, কিন্তু পুরো ঘটনায় তার প্রভাব সবচেয়ে বেশি? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে সেই ধাপগুলো খুঁজব। প্রথমে দেখব যে শেষ মুহূর্তে এমন কি ঘটেছিল যার কারণে যুদ্ধের দ্বারগোড়া থেকে আলোচনার টেবিলে ফিরে এলো পরিস্থিতি। তারপর দেখব চুক্তির কাগজে যে শর্তগুলো লেখা আছে সেগুলোর মধ্যে এমন কি আছে যেটা নিয়ে বিভিন্ন পক্ষ একেবারে ভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছে। এরপর আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা মূল ধারার অনেক আলোচনায় নেই, কিন্তু সেই তথ্যটা জানার পর পুরো ঘটনাটাকে অন্য চোখে দেখতে হবে। আর ভিডিওর শেষে আমি তোমাদেরকে এমন একটা প্রশ্ন তুলবো যেটার উত্তর যদি তোমরা নিজেরা খুঁজতে শুরু করো, তাহলে হয়তো এই পুরো চুক্তিকে আর আগের মতো দেখতে পারবে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা শুরুতে নেই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তরই এখনো সামনে আসেনি। তো চলো শুরু থেকে পুরো ঘটনাটা বুঝে নেওয়া যাক। বন্ধুরা, শুরু করি একদম গোড়া থেকে। মাঝরাতে ট্রাম্প ঘোষণা করলেন যে ইরানের সাথে চুক্তি সম্পন্ন হয়ে গেছে। ট্রাম্প সরাসরি বললেন যে হরমুজ প্রণালী আবার খুলবে। দুনিয়ার জাহাজগুলোকে তিনি বার্তা দিলেন, ইঞ্জিন চালু করো, তেল আবার পৌঁছাবে। এটা শুনতে ছোটখাটো মনে মনে হচ্ছে, কিন্তু হরমুজ প্রণালী মানে কি সেটা একবার বুঝতে হবে। দুনিয়ার যত তেল সমুদ্রপথে যায় তার একটা বিশাল অংশ এই একটা সরু পথে দিয়ে যায়। এই পথ বন্ধ মানে সারা দুনিয়ার তেলের দাম আকাশের ছোঁয়া। মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সংকট, তেলের দামে বাংলাদেশ থেকে ব্রাজিল পর্যন্ত সবাই কষ্ট পায়। তাই ট্রাম্পের কাছে এই প্রণালী খোলার চুক্তিটা ছিল সবচেয়ে বড় লক্ষ্য। এরপরে ইরানের তরফ থেকে বক্তব্য এলো। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ও পররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাদি জানালেন যে আমেরিকার সাথে যুদ্ধ চিরতরে এবং আনুষ্ঠানিকভাবে শেষ করার বিষয়ে সম্মতি হয়ে গেছে। আর তারা আরও বললেন যে এই চুক্তি শুধু ইরান আর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, লেবানন সহ সমস্ত রণাঙ্গনে সামরিক অভিযান বন্ধ করার বিষয়ও এই চুক্তির মধ্যে আছে। এটা গুরুত্বপূর্ণ। ইরান বলছে শুধু আমাদের রক্ষা করলে হবে না, লেবাননের প্রতিরোধকেও রক্ষা করতে হবে। এরপর আসি পাকিস্তানের ভূমিকায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তি নিশ্চিত করলেন এবং বললেন যে 19 জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক সই হবে। এই আলোচনার মধ্যস্থতায় সৌদি আরব, কাতার, তুরস্কের ভূমিকার প্রশংসা তিনি করলেন। আর এখানে আমি একটু থামতে চাই, আমার একটা কথা বলার আছে। সৌদি আরব, কাতার, তুরস্ক এই তিনটে দেশ ইরান আর আমেরিকার মধ্যে মধ্যস্থতা করতে পারলো, ভালো। কিন্তু একই তিনটে দেশ গাজায় প্রতিদিন যে বোমাবর্ষণ হচ্ছে সেটা থামাতে পারছে না কেন? পশ্চিম তীরে যে জমি দখল হচ্ছে সেটা রুখতে পারছে না কেন? যদি এই দেশগুলোর সত্যিই এত ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষমতা ফিলিস্তিনের জন্য ব্যবহার করো। তখন বিশ্বাস হবে শুধু কূটনৈতিক কৃতিত্ব নেওয়ার জন্য মধ্যস্থতা করলে সেটা আসল শক্তির প্রমাণ না। এখানে টোটাল কৃতিত্ব যায় ইরানের ওপর। বন্ধুরা, এবার আসি সেই মুহূর্তে যেটার কথা না বললে আজকের গল্পটা অসম্পূর্ণ থাকে। চুক্তির ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা আগে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির উপদেষ্টা আলী আকবর ভোলায়াতি, মনে রেখো এই মানুষটা যখন কথা বলে সেটা খামেনির কণ্ঠস্বর, তিনি বললেন যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক প্রস্তুত হয়ে গেছে, মানে ইরান হামলা করতে একদম তৈরি ছিল। ইসরায়েলি সংবাদ মাধ্যম পরে রিপোর্ট করলো যে শূন্য মুহূর্তে থামানো হয়েছে, অর্থাৎ ঠিক যে মুহূর্তে হামলা হওয়ার কথা ছিল সেই মুহূর্তে ট্রাম্পের চুক্তির ঘোষণা এলো এবং ইরান তার পরিকল্পিত হামলা থামিয়ে দিল। এটা দুর্বলতা না, এটা হিসেব করে চলা। ইরান বুঝিয়ে দিল আমরা পারতাম, আমরা ক্ষমতা রাখি, কিন্তু আমরা চাই শান্তি। যদি সেই শান্তিতে আমাদের মর্যাদা থাকে
এটা কৌশলগত সংযম, এবং এই সংযমটাই আমেরিকার টেবিলে ইরানের সবচেয়ে বড় দর কষাকষির হাতিয়ার ছিল। বন্ধুরা, এবার দেখে যে চুক্তিতে কে কি পেল। আমেরিকার সবচেয়ে বড় পাওয়া হলো হরমুজ প্রণালী খুলে যাওয়া। এই একটা জিনিসের জন্য ট্রাম্প এতদিন এই চুক্তি করতে রাজি হয়েছেন। এতদিন পরে তেলের দাম কমবে, আমেরিকার মুদ্রাস্ফীতি কমবে, শেয়ার বাজার উঠবে, আর ট্রাম্প নির্বাচনের আগে বলতে পারবেন যে আমি শান্তি আনলাম। ইরানের পাওয়াটা অনেক বড়। প্রথমত আমেরিকার নৌ অবরোধ তুলে নেওয়া হবে। এই অবরোধ ছিল ইরানের অর্থনীতির গলার দড়ি বলতে পারেন। দ্বিতীয়ত আমেরিকার পক্ষ থেকে আর কোনো হামলা হবে না। তৃতীয়ত লেবাননে সব ধরনের রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা হওয়ার কথা। চতুর্থত ইরান আন্তর্জাতিক মঞ্চে এই চুক্তিকে নিজের জয় হিসাবে উপস্থাপন করতে পারছে, এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম নিজে বলছে যে ইরান বিশাল ছাড় পেয়েছে। এটা ছোট কথা না। এখানে আমি একটা কথা বলতে চাই, বা আমার মত আপনাদেরকে জানাই যে ইরান কি জিতেছে। হ্যাঁ, একটা অর্থে জিতেছে, কিন্তু এটা কোনো মাঠের যুদ্ধে জেতার মতো না, জয় না। এটা হলো টিকে থাকার জয়। 100 দিনের বেশি চাপ সহ করেও না ভেঙে না বেঁকে আলোচনার টেবিলে নিজের শর্তে ফেরার জয়। দুনিয়ার যে কোনো বিশ্লেষক বলুক এটা ইরানের কূটনৈতিক সাফল্য। এটা অস্বীকার করা মুশকিল বলতে পারেন। সবাই একটাই কথা বলবে। কিন্তু আমি একটা সতর্কতা বলবো যে ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড বলছে যে আমরা দুশ্মনদের হারিয়ে দিয়েছি, খামেনির নেতৃত্বে জয় হয়েছে। এসব বক্তব্য দেশের মানুষের কিন্তু মনোবল ধরে রাখার জন্য দরকার। কিন্তু বাস্তবে যুদ্ধে কিন্তু দুই তরফই কিছু না কিছু হারায়। ইরানও হারিয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সাধারণ মানুষ কষ্ট পেয়েছে। এই সত্যিটাও স্বীকার করতে হবে। বন্ধুরা, এবার আসি সবচেয়ে বিস্ফোরক একটা অংশে। চুক্তির ঘোষণা হচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে ইসরায়েলি বাহিনী বেইরুতের দাহিয়া এলাকায় হামলা তীব্র করে দিল। দক্ষিণ লেবাননের খিয়াম এবং মাকারবা দুটো এলাকায় বোমা পড়ছে। ঘোষণা হচ্ছে শান্তির, আর মাটিতে পুড়ছে লেবাননের মানুষ। এই পরিস্থিতিতে ট্রাম্প এবার প্রকাশ্যই নেতানিয়াহুর উপর রাগ দেখালেন। রিপোর্ট বলছে ট্রাম্প বললেন নেতানিয়াহু আমেরিকার কৃতিত্ব হওয়া উচিত। লেবাননে এই হামলা শেষ মুহূর্তের চুক্তিকে ভেঙে দেওয়ার চেষ্টা ছিল বলে ট্রাম্প বুঝতে পারলেন, এবং ট্রাম্প সরাসরি বললেন হচ্ছেটা কি, থামো। এই অভূতপূর্ব, বা বলতে পারেন যে এটা অভূতপূর্ব, বহু বছর ধরে আমেরিকা এবং ইসরায়েল একে অপরের পাশে দাঁড়িয়েছে। আমেরিকা সবসময় ইসরায়েলের ঢাল হয়েছে, কিন্তু আজকে প্রথমবারের মতো একজন মার্কিন রাষ্ট্রপতি প্রকাশ্যে বললেন যে নেতানিয়াহু ভুল করছেন, এবং সেটা তাকে জানিয়েও দিয়েছেন। এখানে আমি একটা কথা বলি আপনাদেরকে, নেতানিয়াহু চায়নি এই চুক্তি হোক, কারণ এই চুক্তি হয়ে গেলে ইসরায়েল একা হয়ে পড়বে। আমেরিকা চলে গেলে ইসরায়েলের পিছনে কে দাঁড়াবে? ইসরায়েলের সামরিক শক্তি আছে, কিন্তু কূটনৈতিক সমর্থন ছাড়া সেই শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়ে। নেতানিয়াহু জানেন যে এই চুক্তি তার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, তাই লেবাননে হামলা করে চুক্তি ভাঙার চেষ্টা করলেন, কিন্তু এবার ট্রাম্প তাকে থামিয়ে দিলেন। বন্ধুরা, এবার ইরানের বিজয়ের ঘোষণার বিষয়ে আসে। ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বিবৃতি দিল, বলল যে ইরানের জনগণ তাদের অদম্য মনোবল দিয়ে শত্রুদের পরাজিত করেছে। 100 দিনের বেশি ধরে এই যুদ্ধে ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধ শক্তি যেভাবে লড়েছে তা আমেরিকা ও ইসরায়েলকে পরাজয় স্বীকার করতে বাধ্য করেছে। বলা হলো যে সর্বোচ্চ নেতা খামেনির নেতৃত্বে ইরানি বাহিনী প্রমাণ করে দিয়েছে যে আমেরিকা ও ইহুদিবাদী শত্রুদের কাছে পিছিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। আর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানালো যে সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হয়ে গেছে। সমস্ত রণাঙ্গনে অবিলম্বে এবং চিরতরে সামরিক অভিযান বন্ধ হবে। লেবানন সহ এবং ইরানের বিরুদ্ধে আমেরিকার নৌ অবরোধও তুলে নেওয়া হবে। এবার একটু থামি। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে যে এই চুক্তিতে ইরানকে বিশাল ছাড় দেওয়া হয়েছে। ইসরায়েলি মিডিয়া একটা বিস্ফোরণের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছে। এটা থেকে কি বোঝা যাচ্ছে যে পক্ষের সংবাদ মাধ্যম বলছে আমাদের ক্ষতি হলো, সেই পক্ষ আসলে পিছিয়েছে, আর যে পক্ষের সংবাদ মাধ্যম বলছে আমরা জিতলাম, সেই পক্ষ এগিয়েছে। বন্ধুরা, আসি বাজারের প্রতিক্রিয়ায়। চুক্তি নিশ্চিত হওয়ার সাথে সাথে কিন্তু শেয়ার বাজারে উত্থান হলো। কাঁচা তেলের দাম নামলো এবং দুনিয়ার বাজারে স্বস্তির শ্বাস নিল। এটা খুব তাৎপর্যপূর্ণ। এর মানে হলো যে কয়েক মাস ধরে বাজার যে এই যুদ্ধকে একটা বিশাল ঝুঁকি হিসেবে দেখছিল, আর এখন সেই ঝুঁকি একটু কবার ইঙ্গিত পেয়েছে বলেই বাজার কিন্তু ছুটছে। হরমুজ প্রণালী খুলে গেলে তেলের সরবরাহ স্বাভাবিক হবে, দামও কমবে। ভারতের মতো দেশের জন্য এটা কিন্তু ভালো খবর, কারণ ভারত প্রচুর তেল আমদানি করে। কিন্তু একটা প্রশ্ন থাকে যে বাজার যখন খুশি হচ্ছে, ফিলিস্তিনিদের মানুষের মনে কি হচ্ছে, বা তাদের মানুষদের কি হচ্ছে? বন্ধুরা, লেবাননে মানুষ সেই রাতে আনন্দ করলো যখন শুনলো যে চুক্তিতে লেবাননও আছে, যে এই লেবাননেও যুদ্ধ থামবে। তখন মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। কতদিন ধরে এই মানুষ বোমা আর ধ্বংসের মধ্যে বাঁচছে, একটু আশার আলো কিন্তু এই মুহূর্তে দেখতে পারছে। কিন্তু সেই আলো কতটা বাস্তব? ইরানের পার্লামেন্টের স্পিকার কালিবাফ বললেন যে প্রতিরোধকে
কোণঠাসা করা হবে না। বেইরুতে হামলার পরে এই মন্তব্য করলেন তিনি। অর্থাৎ ইরান বলছে যে চুক্তি হলেও লেবাননকে ছেড়ে দিতে পারবো না। লেবাননের প্রতিরোধ শক্তিকে সমর্থন জারি থাকবে। এটা একটা জটিল পরিস্থিতি। একটা দিকে যেমন চুক্তি হয়েছে, অন্যদিকে ইসরায়েল হামলা চালাচ্ছে। ইরান বলছে জবাব দেওয়ার অধিকার আছে। এই টানাপোড়েনে কিন্তু 19 জুনের আগে যদি কোনো বড় ঘটনা ঘটে তাহলে কিন্তু পুরো চুক্তি ভেঙে পড়তে পারে। এখানে আমার মত বলি যে এই চুক্তি এখন একটা কাচের পাত্রের মতো বলতে পারেন। যদি আমি আপনাদেরকে বলি, একটু ধাক্কা লাগলেই ভেঙে যাবে। আসল পরীক্ষা হবে 19 জুনের আগে। এই কটা দিনে ইসরায়েল কি থামবে, ইরান কি সংযম রাখবে, আর ট্রাম্প কি নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ রাখতে পারবে, এই বলদটাকে নিয়ন্ত্রণ রাখতে পারবে? এই তিনটে প্রশ্নের উত্তরের উপরে কিন্তু নির্ভর করছে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়। বন্ধুরা, আসি পশ্চিম তীরের প্রসঙ্গে, এবং এটা বলতে গেলে মনটা ভারী হয়ে যায়। দুনিয়া যখন চুক্তি উদযাপন করছে, শেয়ার বাজার উঠছে, নেতারা বক্তৃতা দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে জেনিন শহরের পাশ দিয়ে ট্রাক যাচ্ছে। কিসের ট্রাক? ভ্রাম্যমাণ বাড়ির ইউনিট। মানে সেই ধরনের কাঠামো যেটা তুলে নিয়ে যে কোনো জায়গায় বসিয়ে দেওয়া যায়। 2005 সালে যে দুটো বসতি বন্ধ করে দেওয়া হয়েছিল, কাদিম এবং গানিম, সেগুলো আবার খোলার ব্যবস্থা হচ্ছে বলে অভিযোগ উঠছে। 21 বছর আগে বন্ধ হয়ে যাওয়া বসতি আবার চালু হচ্ছে ফিলিস্তিনিদের জমিতে, তাদের চোখের সামনে। এবং গাজা কি হচ্ছে সেটা আলাদা করে বলার দরকার নাই। সেখানে প্রতিদিন মানুষ মরছে, প্রতিদিন বোমা পড়ছে। ইরান আমেরিকার চুক্তিতে গাজার কথা নেই, সেটা এই চুক্তির কিন্তু বাইরে। আর এখানে আমি একটা সরাসরি কথা আপনাদেরকে জানাই যে সৌদি আরব, কাতার, তুরস্ক যদি এতটাই শক্তিশালী যে তারা ইরান ও আমেরিকার মধ্যে চুক্তি করতে পারে, তাহলে এই একই শক্তি গাজা বোমা বর্ষণ থামাতে কাজে লাগাও, পশ্চিম তীরে জমি দখল রুখতে কাজে লাগাও। তখন বোঝা যাবে যে মধ্যস্থতা শুধু কূটনৈতিক কৃতিত্ব নেওয়ার জন্য না, সত্যিকারের মুসলিম সংহতের জন্য। না হলে এই শক্তির কোনো মানে নেই ফিলিস্তিনের মানুষদের কাছে। বন্ধুরা, আজকে যা হয়েছে সেটা ইতিহাসের একটা পাতা, হয়তো শান্তির শুরু, হয়তো নতুন টানাপোড়েনের প্রথম অধ্যায়। এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু একটা জিনিস নিশ্চিত বলা যাচ্ছে, ইরান একা লড়ছে, চাপ সহ করছে এবং আলোচনার টেবিলে মাথা উঁচু করে বসছে। এটা যে কোনো মাপকাঠিতে একটা উল্লেখযোগ্য ঘটনা। কিন্তু যতক্ষণ গাজায় বোমা পড়ছে, ততক্ষণ পশ্চিম তীরে জমি দখল হচ্ছে, যতক্ষণ লেবাননের সাধারণ মানুষ মরছে, ততক্ষণ এই চুক্তির আনন্দ অসম্পূর্ণ। শান্তি মানে শুধু দুটো বড় শক্তির মধ্যে যুদ্ধ থামা না, শান্তি মানে দুর্বলদের ওপর অত্যাচার থামা। সেই দিন কবে আসবে সেটাই আসল প্রশ্ন। আজকের মতো এতটুকুই। 19 জুন কি হয় সেটার দিকে আমাদের চোখ থাকবে। আলোচনা চালিয়ে যাও। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন নেক্সট আপডেটের জন্য। ধন্যবাদ আপনাদের শেষ পর্যন্ত থাকার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সে।